দর্শক স্বাগত আজ দুপুরে আপনাদের সাথে আছি আমি নুসরাত জেরিন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। ধানমন্ডির আলিয়াস ফ্রসেজের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী সব্যসাচী হাজরা চিত্রকলা প্রদর্শনী প্রাইমা টু প্রেস। প্রদর্শনী চলবে 18 মে পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী চন্দ্রশেখরদের একক চিত্রকলা প্রদর্শনী রিয়ালিটি, ফ্যান্টাসি অ্যান্ড ডিলিমা। প্রতিদিন বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30। এই সময় প্রদর্শনী চলবে 17 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোর সময়সূচি। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। এখন আব্বার বিচার শুরু। তাহলে হোয়াটসঅ্যাপে লোকেশনটা পাঠাও আব্বা। তারে কি ফালাই দিবেন ভাই? অবশ্যই ফালাই দিব। তুমি আমাকে একটা বার সুযোগ দাও। তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া। আমি আপনার ছেলের বউ। আমি বিয়ে করি না, আমি তার বিয়ে করি না, আমি কোনো বিয়েই করি নাই। রাইট। কথা ওইটাই থাকলো। পাতরে খায় পাতরে ফুটা তো বুনাই রিঅ্যাকশন আজও ব্যাক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 থাকছে সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে আমার নেক্সট প্রজেক্টের নায়িকা হবে যথেষ্ট ঝাল, সে প্রচন্ড ঝাঁঝালো এবং খুব হট। আরে আরে করেন কি এইটা কি করলেন আপনি? এই যে কোনো কাটো। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোর সময়সূচি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবার দুপুরের অতিথি। আগামী 12 মে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল একাদশ বারের মতো আয়োজন করছে বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান গরবিনী মা 2024। প্রিয় দর্শক, অনুষ্ঠান নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, গরবিনী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। স্বাগত জানাচ্ছি আপনাকে। শুভ দুপুর। শুভ দুপুর। এনটিভিকে ধন্যবাদ। কেমন আছেন? হ্যাঁ, ভালো। খুবই ভিন্ন রকম একটা উদ্যোগ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফাউন্ডেশন থেকে দেখি এই ধরনের সম্মাননা প্রদান অনুষ্ঠান করে থাকি, কিন্তু একটা হাসপাতালের পক্ষ থেকে এবং একাদশ বারের মতো আপনারা এই সম্মাননা প্রদান অনুষ্ঠান করতে যাচ্ছেন, এটা সম্পর্কে শুরুতে একটু শুনে আসি। আসলে আমাদের দেশে এই আয়োজনটি খুব বেশি পুরাতন না হলেও আবার একেবারে নতুনও না, কারণ আমরা 11 বছর ধরে করছি, আরও একটি সংগঠন আরও আগে থেকে করছে। তো আপনি শুনলে খুশি হবেন যে একাদশ বারের মতো আমাদের যে আয়োজনটি গরবিনী মা, এটি কিন্তু বাংলাদেশে এখন আলোচনার শীর্ষে। কারণ আমরা এখানে 11টি বিশেষ ক্যাটাগরির মায়েদের সন্তানের যোগ্যতার ভিত্তিতে তাদেরকে সম্মাননা দিয়ে থাকি। এবং আপনি যেটি বলছিলেন যে যথার্থই বলেছেন যে হাসপাতাল কেন এই ধরনের আয়োজন করবে। আসলে হাসপাতাল কিংবা সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা উদ্যোক্তা হিসেবে, আমি চিকিৎসক হিসেবে আমি মনে করি চিকিৎসকদের বেশি কালচারাল পরিবেশে বড় হওয়া উচিত। চিকিৎসক যত কালচারাল হবে, যত সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হবে, তত বেশি ডাক্তার রোগীর সম্পর্কে টানপোড়েন কমে যাবে। আমরা যে প্রায়শই দেখি যে ডাক্তার রোগী সম্পর্কে টানপোড়েন হয়, অনেক নেগেটিভ নিউজ হয়, এগুলি কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে যে যদি একজন চিকিৎসক ছাত্রজীবন থেকেই এইভাবে কালচারালি ডেভেলপ করতো, তাহলে কিন্তু মানুষের সাথে তার মেশার যে প্রবণতা, যে দৃষ্টিভঙ্গি, যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সেগুলি অনেক বড় হতো। পরিবার থেকে তার একদম প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে সকল ক্ষেত্রেই, তাহলে কিন্তু মানে অনেক পজিটিভ রিভলিউশন হবে বলে আমি মনে করি। তো ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের একটি বিশেষ আয়োজন গরবিনী মা সম্মাননা। আরেকটি কারণ হচ্ছে আমরা দেখছি যে সমাজে
মায়ের প্রতি সহিংসতা বাড়ছে। নারীর প্রতি সহিংসতার পাশাপাশি আমি মায়ের প্রতি সহিংসতা শব্দটা বলেছি, কারণ আমি সেদিনও পত্রিকায় দেখলাম যে একজন সন্তানের হাতে দায়ের কোপে মায়ের মৃত্যু। মানে এগুলি আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে, আমাদেরকে কি বলবো যে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে এবং সমাজের যে অবক্ষয় এগুলিকে বোধহয় কাছে টানে। তো তার ভিড়ে এই ধরনের অনুষ্ঠান মানে আমার কাছে মনে হচ্ছে একটা হঠাৎ বৃষ্টির মতো, যে মানুষের বিবেক জাগ্রত করার বোধহয় একটি প্রয়াস। এবং আরেকটি জিনিস হচ্ছে, আরেকটি কারণ যে কেন আমি বা আমার প্রতিষ্ঠান এটি গেল, সেটি হচ্ছে বেশ কয়েক বছর আগে আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে, একেবারে মৃত্যুশয্যায় চলে যান। তখন আমি ঈশ্বরের কাছে একটা মানত করলাম বা মানসী পূজা দিলাম যে আমার মা যদি সুস্থ হয় আমি মায়েদের জন্য একটি কাজ করব। এবং আমি যখন মেডিকেলে পড়ি তখনই কিন্তু রত্নগর্ভা মা যে অনুষ্ঠানটি হয় এটি ভাবতাম আমি যে আমার যদি কোনোদিন সামর্থ্য হয়, সুযোগ হয়, আমি এই ধরনের একটি অনুষ্ঠান করব। তো সেই প্রোগ্রামগুলিতে তো সাধারণত একজন মায়ের এক বা একাধিক সন্তান যদি শিক্ষিত হয় কিংবা অনার্স মাস্টার্স পাশ করা হয় তাহলেই তাকে রত্নগর্ভা বলা হচ্ছে। আমাদের ক্যাটাগরিটা একটু ডিফারেন্ট। আমরা রত্নগর্ভা মা তাদেরকে বলছি যে মায়ের সন্তানকে নিয়ে দেশ ও জাতি গর্ব করতে পারে। সেখানে যদি একটি সন্তানও আলোকিত মানুষ হয় এবং তার দ্বারা সমাজের বা স্ব ক্ষেত্রে বিশেষ অবদান থাকে, তাহলে আমরা তাকেই কিন্তু নির্বাচন করছি। এবং যে আপনি দেখেছেন যে আমাদের যে মোট 11টি ক্যাটাগরি আছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যদি আমি একটু আপনার কার্ডটা দেখে দর্শকদের উদ্দেশ্যে বলি যে আইন ও বিচার থেকে, প্রশাসন থেকে, আইন শৃঙ্খলা, শিক্ষা, চিকিৎসা, প্রকৌশল, গণমাধ্যম, সঙ্গীত, অভিনয় এবং একটা বিশেষ ক্যাটাগরি সেটা হচ্ছে অদম্য মেধাবী। এক্স্যাক্টলি। তার মানে কোনো একটা সেক্টরে আপনাদের বাদ রইল না। খুব দারুণভাবে টাচ করেছি। হ্যাঁ, সব প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ সেক্টর। আপনি যদি এলাও করেন বা সময় থাকে তাহলে আমি একটু বলতে চাই যে এবার কারা পাচ্ছে, কোন আলোকিত সন্তানের মায়েরা পুরস্কারটি পাচ্ছে। তার আগে একটু বলে নেই যে আমাদের একটি বিশেষ নিয়ম আছে যে আমরা কোনো মরণোত্তর সম্মাননা দেই না, কারণ মা জীবদ্দশায় তার সন্তানের সাফল্য নিজের চোখে দেখে যাবেন এবং তার জন্য তিনি সম্মানিত হবেন। এবং সেই অনুষ্ঠানটিতে আমাদের প্রধান অতিথি মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তার সঙ্গে এই 11 জন মা কিন্তু মঞ্চে বসবেন। সেদিন সন্তান যত বড় মানুষই হোক তিনি বসবেন দর্শক সারিতে, সন্তান তার অনুভূতি প্রকাশ করবেন। আমরা একটি অডিও ভিজুয়াল চালাই যেখানে সন্তান এবং মায়ের এবং তাদের অন্য ভাই বোনের তাদের যে ইম্পর্টেন্ট মেসেজগুলি, এবং এটি গণমাধ্যমের ব্যাপক উপস্থিতিতে, প্রত্যেক মায়ের পরিবার, সন্তান, তাদের সার্কেলদের উপস্থিতিতে এবং ইউনিভার্সাল মেডিকেলের যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে বা সোশ্যাল কিছু লিডার্স থাকে যারা সমাজ উন্নয়নে কাজ করছে, সবাই মিলে কিন্তু আমরা এই প্রোগ্রামটি করি। এবং এবার আমরা যে পুরস্কার দিচ্ছি আমরা আইন বিচারে দিচ্ছি ঢাকার বিশেষ জজ, যিনি একজন সিনিয়র জেলা দায়রা জজ, শেখ হাফিজুর রহমান, তাঁর মাকে। আমরা প্রশাসনে দিচ্ছি এক যুগ্ম সচিব, ব্রাহ্মণবাড়িয়ার সাবেক জেলা প্রশাসক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছে, যিনি বিমানকে একটি আধুনিক এয়ারলাইন্স সার্ভিসে রূপান্তরিত করার শপথ নিয়ে এই চেয়ারে বসছেন, হায়াতুদ্দৌলা খান। তার মাকে আমরা আইন শৃঙ্খলাতে দিচ্ছি যশোরের যে পুলিশ সুপার, একজন স্টার পুলিশ অফিসার এবং সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত প্রলয় কুমার জোয়ারদার, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ছিলেন, তার মাকে। আমরা শিক্ষায় দিচ্ছি, আমাদের শিক্ষার ক্যাটাগরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইংরেজি বিভাগের ডক্টর শামসাদ মর্তুজা, যিনি শুধু একজন শিক্ষক না, যিনি একজন ফুল ব্রাইট স্কলার, পোস্ট ডক্টরেট করা, যার একাধিক বিদেশি ডিগ্রি রয়েছে এবং যিনি একজন লেখক, অনুবাদক, কবি, একাধিক গুণে গুণান্বিত। তার মাকে আমরা চিকিৎসায় দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য নিউরোলজিস্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে মেডিসিন বিভাগের ডিন প্রফেসর ডক্টর আবু নাসের রিজভি, তার মাকে। আমরা প্রকৌশলী দিচ্ছি যে বাংলাদেশের প্রকৌশলীদের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটি চেয়ারে যে আছে আমার সরাইলের ছোট ভাই, এবং আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া সরাইলের, আমরা একই স্কুলের, সরাইল অন্নদার ছাত্র, কিন্তু সে জুনিয়র হলেও তার পদবিতে সে অনেক দূর চলে গেছে। রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী আশরাফুল ইসলাম, তার মাকে। আমরা গণমাধ্যমে দিচ্ছি আমাদের প্রথম আলোর যে চিফ ডিজিটাল অফিসার, যে বাংলাদেশে কিন্তু ট্রান্সফরমেশন অফ নিউজ ইন ডিজিটালাইজেশন যে যুগান্তকারী অবদান রেখেছে, যে গুগল স্যার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, এবং আমার নটরডেমের ছোট ভাই জাবেদ সুলতান পিয়াস, তার মাকে।
আমরা মিউজিকে দিচ্ছি যে এই মুহূর্তের অত্যন্ত জনপ্রিয় একজন আর্টিস্ট, গুণী আর্টিস্ট, যাকে এক বাক্যে সবাই পছন্দ করে এবং সম্প্রতি আপনারা বিশেষ করে আপনার নারীরা উল্লাসে ফেটে পড়েন এবং সম্প্রতি ইত্যাদিতে একটি গানে যাকে আরেক দফায় আমাদের হানিফ সংকেত ভাই আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়েছেন এবং ও আমার নটরডেমের ছোট ভাই তাহসান, তার মাকে আমরা অভিনয় ক্যাটাগরিকে দুটো ভাগে ভাগ করেছি, একজন নারী একটি পুরুষ। তো সেখানে আমাদের পুরস্কারের ক্রাইটেরিয়াটি এরকম, আইদার তাকে জাতীয় পুরস্কার পেতে হবে অথবা একাধিকবার মেরিল প্রথম আলো পেতে হবে। তো পুরুষ ক্যাটাগরিতে পাচ্ছে জাতীয় পুরস্কার প্রাপ্ত শতাব্দী ওয়াদুদ, যার গেরিলা, জীবনঢুলি কিংবা ঢাকা এটাকের বিভিন্ন অভিনয় আমাদের শিহরে তোলে, তার রিয়েল এক্সপ্রেশনসগুলি। এবং অভিনয় নারী ক্যাটাগরিতে পাচ্ছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী, মডেল এবং যার একটি নাটক অনন্যা, আপনাদের নারীদের জীবনের মানে যারা চাকরিজীবী নারী, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে নাটকটি অনন্যা, মোস্তফা কামাল রাজের, যার অভিনয়ের মূল ক্যারেক্টার ছিল মেহজাবিন, তার মাকে। এবং অদম্য মেধাবী ক্যাটাগরিতে আমরা ব্র্যাকব্যাংক প্রথম আলো ট্রাস্টের একজন শিক্ষার্থীকে পেয়েছি, যাকে প্রায় 20 বছর ধরে স্কলারশিপের মাধ্যমে মেয়েটি জীবন যুদ্ধে জয়ী হয়ে, লাবণী আক্তার, তার মা বেবি আক্তার, তাকে আমরা এই 11টি ক্যাটাগরিতে। এবং প্রধান অতিথি বলেছি মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী, আর বিশেষ অতিথি থাকছেন দুজন মানুষ, তারাও কিন্তু আলোকিত। একজন গর্বিণী মায়ের সন্তান, যার মাকে আমরা প্রথমবার সম্মাননা দিয়েছি, যিনি এখন ঢাকা 10-এর এমপি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, 2 বাংলা চলচ্চিত্রের একজন বরপুত্র বলা যেতে পারে, ফেরদৌস আহমেদ, ফেরদৌস ভাই। এবং আরেকজন গুণী মানুষ বিশেষ অতিথি থাকবেন শ্রীমতী আরমা দত্ত, উনি সংরক্ষিত নারী সাংসদ কুমিল্লার, যার দাদু অর্থাৎ যার নাতনি তিনি কিন্তু আমাদের একজন ইতিহাসের মানুষ, যে পাকিস্তানের গণপরিষদে প্রথম সাহস করে হাত তুলে বলেছিলেন রাষ্ট্রভাষা বাংলা চাই, যে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি উনি। তারা থাকবে, তাদের উপস্থিতিতে এই মানুষগুলিকে সম্মানিত করার অর্থটা হচ্ছে তাকে মানুষদের উপস্থিতিতে যোগ্য মানুষদের সম্মাননা তুলে দেয়া। এবং সভাপতিত্ব করছে আমাদের ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান, বিসিআর একাধিকবার ডিরেক্টর, আমার বড় বোন, আমার মাতৃতুল্য বড় বোন প্রীতি চক্রবর্তী, যার আশ্রয়ে, যার সহায়তায়, যার ফুয়েলে আমি এই সিএসআরগুলি করতে পারি। এবং প্রতি বছরই এটি আমি যাদেরকে কালকে পর্যন্ত 5 জন সন্তানের কাছে আমার কার্ডগুলি পৌঁছেছে, তাদের যে অনুভূতি দেখেছি, তারা কিন্তু এর চেয়ে অনেক বড় বড় পুরস্কার পেয়ে অভ্যস্ত, কিন্তু তারা যে কি পরিমাণ তাদের যে এক্সপ্রেশন, সবাই এইভাবে বলছে, দাদা আমরা কজন আসতে পারবো, আমার সব ভাই বোনরা আসতে চাচ্ছে, আমার ব্যাচমেটরা আসতে চাচ্ছে, আমি কি আমার অনেককে দাওয়াত করতে পারবো। মানে আমি খুব অবাক হয়েছি যে তারা কিন্তু, তাদের কাছে এটা কিন্তু, আমি ভেবেছিলাম যে খুব ছোট একটা পুরস্কার হবে, কিন্তু তাদের একটাই বক্তব্য ছিল যে আমরা হয়তো অনেক বড় পুরস্কার পাই, কিন্তু আমার জন্য আমার মা সম্মানিত হচ্ছে, এটা আমাদের কাছে অনেক বড় একটি প্রাপ্তি। প্রত্যেকটা সন্তানের জন্য অসাধারণ একটা দিন। এক্স্যাক্টলি। এই ধরনের একটা বিষয় আপনারা যে করছেন, আমরা রত্নগর্ভা মা পুরস্কার দেখেছি, বাট তার পরবর্তীতে এসে আপনাদের যে এই অ্যাওয়ার্ড সম্পূর্ণই ডিফারেন্ট, আমরা ক্যাটাগরাইজ করে করি। হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে, সুন্দর ব্যাপার হচ্ছে, এটা আন্তর্জাতিক মা দিবসে 12ই মে। আমি যদি একটু সবকিছু ইনফরমেশন জানলাম, আমি একটু জানতে চাই যে এটা কোথায় হচ্ছে বা কয়টা থেকে কয়টা পর্যন্ত? আচ্ছা, এটা 12ই মে বলতে এটা কিন্তু প্রতি বছর 12ই মে না, বিষয়টা হচ্ছে যে মে মাসের 2য় রবিবারে আন্তর্জাতিক মা দিবস, এবং সারা পৃথিবীতে এটি কিন্তু মাদারিং সানডে বা ইন্টারন্যাশনাল মাদার্স ডে নামে পরিচিত হয়। বিদেশে আসলে আপনি জানেন যে মা এবং সন্তানরা হয়তো প্রায়শই ডিফারেন্ট স্টেটে থাকে, ছেলে হয়তো নিউ ইয়র্কে থাকে, মা হয়তো ফ্লোরিডা থাকে, সে হয়তো কোনো একটা দ্বিতীয় রবিবারকে বেছে নেয় মায়ের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু আমাদের বাংলাদেশি কালচারটা কিন্তু এরকম না। আমরা মা যদি, যেমন আমার মা আমার বর্দির বাসায় গেছে, মা বাসায় না, এটা আমি মানতে পারছি না, মানে হচ্ছে মা কখন আসবে। সুতরাং আমরা এভাবে অভ্যস্ত, আমরা এভাবে আসলে আমাদের কালচারটাই এমন, মা থাকবে আমাদের সাথে। এক্স্যাক্টলি। মা আমি বলে থাকি যে মা আমাদের প্রথম এবং শেষ আশ্রয়। মা কিন্তু আপনার আমার জীবনে কোনো যে বিশেষ প্রভাব ফেলছে তা না। আপনি যে কোথায় চাকরি করছেন, আমি ডাক্তারি করছি, এতে যে মায়ের ভূমিকা কিছু দৃশ্যমান কিছু নাই, কিন্তু তারপরেও দিন শেষে মনে হয় মা আছে, এটা একটা শক্তি। সুতরাং সকল মায়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এবং এটি 2য় রবিবার 12ই মে দুপুর 12টায় রাওয়া কনভেনশন সেন্টার মহাখালীতে হচ্ছে। এটি আমাদের ইউনিভার্সালের অপোজিটে একটি সেন্টার, খুব নান্দনিক সেন্টার। এবং সেখানে আমরা একটি জিনিস করে থাকি, আমাদের এখানে যত মা গত 10 বছর গিয়ে এবার একাদশে, প্রত্যেকটা মা যাওয়ার সময় আমার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে যে তুমি অনেকদিন বেঁচে থাকো। আমার কাছে মনে হচ্ছে যে
এইটা আমার জন্য অনেক বড় একটা বিষয়, অনেকটা বিষয়। এবং অনেক বড় বড় সন্তানরা, অনেক পাওয়ারফুল অফিসারদের মাকে যদি দেই, তারা যখন তাদের স্পিচ দেয়, আমি তাকিয়ে দেখি তারা অশ্রুসিক্ত হচ্ছে, তাদের ইমোশনে গলা ধরে আসছে। মানে এই প্রোগ্রামটা একটি, আমার মনে হয় এটাই আপনার সার্থকতা। 11 বছর ধরে করছেন। যদি একটু 11 বছর পিছনে চলে যায়, প্রথম যে বছর করলেন সে বছর থেকে এখন পর্যন্ত কি ধরনের পার্থক্য আসলে? মানে আমরা প্রথমবার 2014 সালে আমাদের ওই অনুষ্ঠানটি মাত্র 5 জন মাকে নিয়ে প্রোগ্রামটি শুরু করি, বেশ ছোট পরিসরে, একদম কলেজের একটা ছোট গ্যালারিতে। এবং তখন চিফ গেস্ট ছিলেন যে বাংলাদেশের যে বিখ্যাত শিক্ষাবিদ এবং জাতীয় অধ্যাপক স্বর্গীয় ডক্টর আনিসুজ্জামান স্যার, যিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজের কিন্তু একদম শেষ দিন পর্যন্ত আমাদের উপদেষ্টা ছিলেন। তার হাত দিয়ে কিন্তু নায়ক ফেরদৌস ভাই সহ আরও 5 জন মাকে আমরা সম্মাননা দিয়েছি। তার পরবর্তী দিনগুলিতে প্রতিটা প্রোগ্রামই আস্তে আস্তে আমাদের কলেবর বৃদ্ধি পেয়েছে এবং প্রতিবারই একজন বড় পরিসরে হচ্ছে, ভেন্যু চেঞ্জ হয়েছে, ডিজাইন চেঞ্জ হয়েছে, গ্ল্যামার চেঞ্জ হয়েছে, এডিশন হচ্ছে নতুন নতুন, মানে বেশ কিছু জিনিসকে আমরা যোগ করছি। কতটা নান্দনিকভাবে করা যায়, একেবারে মানে ইন্ডিভিজুয়াল। যে অনেক প্রোগ্রামে হয় কি, অনেক মারা একসাথে বসে থাকে, কারো কোনো খোঁজ থাকে না। আমাদের এখানকার প্রোগ্রামটি একেবারে, সাহারা রহমান নামে একজন মা আসছে, ওনার যত গিফট, ওনার ইভেন মগটাতে পর্যন্ত ওনার ছবি, ওনার নাম, যে মেডেলটা দিচ্ছি ওনার ছবি নাম সহ, ওনার যে উত্তরীয়টা পরিয়ে দেওয়া হচ্ছে, যতটুকু পর্যায়ে সম্মাননা একেবারে তাকে যতটা সম্মানিত করা যায়। এই মানুষটা যেন মনে করে যে আমি নিছক এখানে বসে থাকার জন্য আসিনি, তাকে যে উত্তরীয়টি পরিয়ে দেওয়া হচ্ছে সেখানেও তার ছবি এবং নাম, সারা জীবন মনে রাখার মতো একটা। হয়তো আমরা কোনো আর্থিক প্রণোদনা দিচ্ছি না, এটি আমার কাছে মনে হয় যে তাদেরকে আসলে আর্থিক প্রণোদনা দিলে আমার কাছে মনে হবে ছোট করা হবে। এই জন্য তাদেরকে যোগ্য সম্মানটুকু দেওয়াটাই আমার কাছে মনে হচ্ছে, এটাই একজন মায়ের বড় পাওয়া আসলে। আমার কাছে মনে হয় এটাকে, এই স্বপ্নটাকেই আমি বড় করার জন্য ছুটে চলেছি। আমার একটু একটা জিনিস জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে আপনারা খুবই ব্যস্ত থাকেন। আপনি একজন এমডি বড় একটা হসপিটালের, বা আপনার এই প্রোগ্রামের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে সবাই ব্যস্ত থাকে, কিন্তু এত ব্যস্ততার মধ্যেও কিভাবে করেন, বা এই যে লিস্ট করা, প্রতি বছর কাকে পুরস্কার দেয়া হবে, এই পিছনের কাজগুলো আসলে কিভাবে করেন বা মেইনটেইন করা হয় কিভাবে? আমার বাবা একটি কথা বলতেন যে দি ম্যান হু সেজ আই হ্যাভ নো টাইম, হি হ্যাজ মেনি টাইমস। সুতরাং আপনি যদি কাজ করতে চান তাহলে, মানে আমি তো এইভাবে চিন্তা করি যে আমার মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে দেশ চালায় এত বড়, আমরা একটা হাসপাতাল চালাতে গেলে হিমশিম খাই, ঘুমাতে পারি না, ফোন বন্ধ করতে পারি না। সুতরাং আপনি ইচ্ছা থাকলে উপায় হয়। এবং আমার একটি খুব ইন্টিগ্রেটেড টিম আছে, যে টিমটি আমাকে এই কাজে সহায়তা করে, এবং 10 বছরে তো একটা সিস্টেমে চলে আসছি আমি টিমে। আমি এই এনটিভির অনুষ্ঠানের মাধ্যমে আমার টিমকে একটি ধন্যবাদ দিতে চাই, যেখানে জামান, ফরহাদ, মুস্তাফিজ, শরীফ, আকাশ এবং মনিরুল ইসলাম রানা সহ আমার পুরো টিমটি রয়েছে। তারাই কিন্তু খুঁজে বের করছে কারা আসলে যোগ্য। এবং আমাদের শারমিন ও আমাদের ইভেন্টটা করছে। সামগ্রিকভাবে আমার এই যে ইন্টিগ্রেটেড টিম, এবং সামগ্রিকভাবে আমাদের হসপিটালের যে চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী দিদির কথা বলেছি, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ব্রিগেডিয়ার মাহবুব ভাই, উইং কমান্ডার হাফিজ সরকার, ডাক্তার কাজী রফিকুল আলম সহ পুরা টিমটাই কিন্তু আমাকে সাপোর্ট করছে। তারা সাপোর্ট না করলে কিন্তু আজকে আমি ইন্টারভিউতে আসতে পারতাম না। তারা না করলে আমি অনুষ্ঠানটির জন্য যে একেবারে 7 দিন একদম রেস্টলেস পরিশ্রম করতে হয় সেটি পারতাম না। সো আমরা হচ্ছি যে এইভাবেই কাজ করি। এবং আপনি যেটি মনে করছেন যে আমার হসপিটালকে আমি প্রথম পরিচয় হচ্ছে আমি একজন ডাক্তার। আমি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের এমডি। উন্নত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এই সামাজিক দায়বদ্ধতা হচ্ছে আমাদের অঙ্গীকার। আমি আরেকটা জিনিস বলি, আমি কিন্তু এই মাদার্স ডেতে যেমন এই কাজটি করছি, গৌরবিনীমা সম্মাননা, তেমনিভাবে কিন্তু প্রতি বছর আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া সরাইলের এবং আশুগঞ্জ, যে ব্রাহ্মণবাড়িয়া 2 যে আসনটি, তার 15 থেকে 16টি যে বেস্ট স্কুলের প্রত্যেক ক্লাসের 6 থেকে 10 পর্যন্ত ফার্স্ট প্রত্যেকটা স্টুডেন্টের, তো সেখানে কিন্তু আমার বাবার নামে একটি শিক্ষাবৃত্তি চালু আছে, সেটিও প্রায় 10 বছর ধরে, আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি, যার মাধ্যমে সেখানেও কিন্তু প্রতি বছর একজন মিনিস্টার যাচ্ছে। 100 জনকে আপনি হয়তোবা শিক্ষাবৃত্তি দিয়ে থাকেন। কিন্তু এটাও কিন্তু ধরেন এককালীন একটা অর্থ দিচ্ছি, তাদেরকে ক্র্যাশ মেডেল দিচ্ছি, এটা দিয়ে যে তার সারা বছরের তার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তা কিন্তু না। কিন্তু আমি কি করছি, আমি তাকে শিক্ষা উদ্দীপনা দিচ্ছি। আমাদের সময় আসলে তো সেটি ছিল না, এই উদ্দীপনার বিষয়গুলি।
আমি যেমন একজন ফুল মিনিস্টারকে অথবা মিনিস্টার সমমানের সমাজের একজন বড় কর্মকর্তাকে নিয়ে যাচ্ছি, যার মাধ্যমে একটি মফস্বলের একটা ছাত্র বা ছাত্রী পুরস্কার গ্রহণ করছে, এই ছবিটি তার ঘরে যখন বাঁধিয়ে রাখছে, এই ছবিটিতে কিন্তু তাকে ভবিষ্যতে ধাবিত করছে, তাকে আমি উদ্দীপনাটা আরো বেড়ে যাবে। এক্স্যাক্টলি, আমি অনেক স্টুডেন্ট পাই, আমরা গিয়ে জিজ্ঞেস করি আমাদের যে সরাইলে আমার যারা বন্ধুরা আছে, তনু আছে, সঞ্জীব আছে, নারায়ণ আছে, যে আচ্ছা আমরা যে গত 2 বছর আগে স্টুডেন্টটাকে দিলাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল, তার এইবারের অবস্থানটা কি? বলো যে দাদা একটা মেয়ে কিন্তু মেডিকেলে চান্স পেয়েছে, একটা ছেলে বুয়েটে চান্স পেয়েছে, একটা মেয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এরকম বিষয়টা। এটাই দারুণ। আসলে গল্প করে আজকে শেষ করা যাবে না, কারণ আমি অনেক কিছুই জানি। এবং শেষ মুহূর্তে একটু বলতে চাই যে আপনি এমন একজন মানুষ, এমন একজন ডক্টর, আমার মনে হয় ডক্টরের জীবনটাই চ্যালেঞ্জিং, তারা সবসময় চ্যালেঞ্জ নিয়ে থাকে, কিন্তু আপনার ব্যাপারটা একদমই আলাদা। আপনি যখন ব্রাহ্মণবাড়িয়াতে আপনার প্রথম পোস্টিং ছিল মিশন হসপিটালে, তখন কিন্তু আপনার একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল 6 মাসের, এবং সেখানে আপনি সফলতার একদমই চূড়ান্ত পর্যায়ে গিয়েছিলেন। এবং ইউনিভার্সালের বেলায়ও কিন্তু তাই, 50 শয্যা থেকে 500 শয্যায় নিয়ে এসেছেন। মানে অসাধারণ। আপনার জন্য আসলে অনেক শ্রদ্ধা রইল, এবং অসংখ্য ধন্যবাদ আজকে পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার যে গৌরবিনী মা সম্মাননা 2024, এটার জন্য অনেক শুভকামনা রইল। আগামীতে আরও বড় পরিসরে এটা হোক, সারা বাংলাদেশ জুড়ে হোক, এটা আসলে প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এবং আমি খুবই ওভারওয়েলমড যে আপনি আমার সম্পর্কে জেনেছেন। আমি খুবই সিম্পল একজন মানুষ। আসলে আমি গর্ববোধ করি যে আমি প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জ নিয়ে শুরু করেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে কেউ যদি ভিশনারি হয়, ড্রিমি হয় এবং অনেস্ট হয় তার পেশার প্রতি, তাহলে সাকসেস আসবেই। এখানে ভাগ্য আমি জানি না, ভাগ্য আমি বুঝি না, কারণ আমার কখনো লটারি লাগে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মানে পরিশ্রম সাফল্যের প্রসূতি, যেটা বা চাবিকাঠি বলা হয়, পরিশ্রম করলে, এবং তার ফলাফল আমরা একদম বাস্তব একটা প্রমাণ, বাস্তব একটা উদাহরণ আপনি। থ্যাংক ইউ সো মাচ। এনটিভিকে ধন্যবাদ। এনটিভি আমার খুব ভীষণ পছন্দের একটি চ্যানেল, এবং এই শুভ সন্ধ্যার অতিথিও আমি কয়েকবার ছিলাম। তো আজ দুপুরের মাধ্যমে আমরা দর্শককে শুধু একটি কথা বলতে চাই যে মায়ের প্রতি যেন আমরা সহিংসতা পরিহার করি। মা আমাদের প্রথম এবং শেষ আশ্রয়, এবং মা সাথে বাবাকেও আমি বলবো যে এটা হচ্ছে সমাজের পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ আমি মনে করি, এবং এই সম্পদকে যত্ন করা শেষ দিন পর্যন্ত আমাদের সন্তান হিসাবে একটা পবিত্র দায়িত্ব। এটিতে যেন আমরা কেউ ভুলে না যাই, আমরা যেন পিছপা না হই। পৃথিবীর সকল মায়েদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।